আজকে আপনাদের একটা চিঠি পড়ে শোনাই। চিঠিটি লিখেছেন শ্রী সমরেন্দ্রনাথ বিশ্বাস। লিখছেন উনি রামকৃষ্ণ আশ্রম পাড়া, কলেজ স্ট্রিট, একাশয়, কৃষ্ণনগর, নদিয়া থেকে। সুধী, আপনার আলফা বাংলার নারী অনুষ্ঠানটাতে লেখাটি পাঠালাম, উপযুক্ত মনে করলে পাঠ করবেন। নারী। পৃথিবীর আলো স্পর্শ করলো আমাকে যেদিন, সেদিন যার মানসী মুখ দেখেছি সে আমার মা। সে নারী, স্নেহময়ী, দুঃখ হারিণী, সুখদায়িনী। তারপর একে একে দেখা পেলাম মাসি, পিসি, তারাও নারী। ক্রমে পেলাম বান্ধবী রূপে। যৌবনী যৌবন নিয়ে খেলতে গিয়ে পেলাম আর এক নারী, সে আমার প্রেমিকা। ভালোবাসার কাজলা নদী, শুধু সাঁতার কাটা। স্বপ্নচারিণী, প্রেমময়ী, প্রেরণাময়ী। সংসার খেলায় অংশগ্রহণে যাকে শক্তি রূপে পেলাম সে আমার ঘরণী। চিঠি শেষে তিনি লিখছেন, আপনাদের অনুষ্ঠান মনোগ্রাহী এবং জানার বিষয়। আজকের বিজ্ঞান সভ্যতা সিঁড়ি বেয়ে কতদূর উঠে গেছে তা আপনাদের অনুষ্ঠান জানিয়ে দেয়। সময় পেলে এবং বাড়িতে থাকলে আপনাদের অনুষ্ঠান দেখে থাকি। আমাকে ভীষণভাবে আকর্ষণ করে। চলতে থাকুক এই কামনা করি। প্রথমেই সমরেন্দ্রবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি আমাদের নিয়মিত দর্শক তা জেনে আমাদের খুবই ভালো লাগলো। আপনারা কিন্তু আমাকে নিশ্চয়ই চিঠি লিখতে থাকবেন। আপনাদের শুভেচ্ছা নিয়ে শুরু করছি আজকের নারী। তুমি কেমন করে গান করো হে গুনি, আমি অবাক হয়ে শুনি। কি অবাক করে দিলেন, তাই তো? আপনারাও অবাক হয়ে যাননি, মুগ্ধ হয়ে যাননি? আজ আমাদের সঙ্গে নারীর ফ্যাশন সেলিব্রিটি সেগমেন্টে আমরা পেয়েছি আপনাদের প্রিয় গায়িকা, বিখ্যাত গায়িকা স্বাগতালক্ষ্মী দাশগুপ্তকে। নমস্কার স্বাগতালক্ষ্মীদি। স্বাগতালক্ষ্মীদি, প্রথমেই আমাদের দর্শক বন্ধুদের হয়ে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আজকাল অনেকেই গান গাইছেন, অনেক শিল্পীরাই বড় হচ্ছেন, উঠছেন, এগিয়ে আসছেন, কিন্তু আমরা যখনই কোনো বিখ্যাত গায়িকা বা গায়কদের দেখি এবং তাদের দিকে যখন তাকিয়ে থাকি, আমরা সবসময় লক্ষ্য করি তাদের ফ্যাশন, তাদের একটা এক্সটার্নাল কিছু তো আছে যেটা আমাদের ভীষণ অ্যাট্রাক্ট করে। শুধু গায়ক গায়িকা কেন, শিল্পী, শিল্পী বললেই আমার মনে হয় সেটা বেটার হবে। তো এই যে ফ্যাশনেবল বা ফ্যাশন বা আপনার যে ইনেট স্টাইল, এই নিয়ে যদি আমাদের দর্শক বন্ধুদের কিছু বলেন, মানে কিভাবে এর মধ্যে আপনি এসছেন, কি করে এত সুন্দর করে নিজেকে রাখেন? আমার খুব ভালো লাগছে জেনে যে কি করে সুন্দর রাখেন এর মধ্যেই একটা প্রশংসার আভাস পাওয়া গেল। থ্যাংক ইউ। তো আসলে এই ফ্যাশন এবং স্টাইল, এই দুটোর মধ্যে কিন্তু একটা মূলগত একটা পার্থক্য আছে, একটা বেসিক তফাৎ আছে। সেটা হচ্ছে যে ফ্যাশন বদলায় আর ফ্যাশন কিন্তু ভেসে যায়। ফ্যাশন ভাসে, ফ্যাশন আসে যায়, কিন্তু স্টাইল কথাটার মধ্যে ভীষণ নিজস্বতা আছে। আমি নিজেকে বদলেছি, আমি নিজেকে বদলাই, কিন্তু ফ্যাশনে ভেসে যায়নি কখনো, আমার স্টাইলটা রয়ে গেছে। তবে প্রচুর বদল হয়েছে। 5 বছর 10 বছর অন্তর অন্তর আমার যেরকম সাজ পোশাক, কিন্তু ভেতরের যে স্টাইল, কেমন করে সাজবো, কি করে নিজেকে প্রেজেন্ট করব, সেটা খানিকটা একই রয়ে গেছে। সেটা কিন্তু স্বাগতদি আমার মনে হয় সম্ভব হয়েছে, কারণ খুব ছোট্টবেলা থেকে আপনার একটা নিজস্ব স্টাইল নিশ্চয়ই ছিল। মানে আমরা যদি আমাদের দর্শক বন্ধুদের আপনার স্কুলের দিনগুলোর কথা আপনাকে মনে করিয়ে দিই এবং স্কুলের দিনগুলোর কথা যদি তাদের কাছে পৌঁছে দিতে পারি, মানে স্কুলে পড়াকালীন বা কলেজে পড়াকালীন আপনার ফ্যাশন সম্পর্কে সচেতনতা বা আপনার স্টাইল, যে নিজস্ব স্টাইল, সেটা নিয়ে যদি একটু কিছু বলেন, কেমন ছিল? আসলে স্কুলে পড়াকালীন এবং কলেজে পড়াকালীন আমি সাজ পোশাকের সচেতনতাটা ছিল, কিন্তু সেটা ভেতরে ভেতরে, আমি কিন্তু বাইরে সাজিনি। এটা হয়তো খুব অদ্ভুত লাগছে শুনতে, কিন্তু অদ্ভুত লাগলেও এটা সত্যি। তখন সাজ পোশাকের একটা ছবি আঁকা থাকতো, মানে কি, আমার যেটা ভালো লাগে, আমার নিজস্ব যেটা ভালো লাগা, ঠিক সেই রকম করে অন্য কেউ সাজলে আমার মনে হতো
যে হয়তো আমি এরকম সাজতাম। তারপর সেটা ধীরে ধীরে ইউনিভার্সিটির পরে বা যখন একটা আত্মবিশ্বাস এলো যে এবার আমায় সাজলে বোধহয় ভালো লাগবে, সেই সময় থেকেই আমার সাজগোজের শুরু। তখন ভেতরে ভেতরে যে সচেতনতা ছিল, সাজবার ইচ্ছে, প্রবণতা, সচেতনতা, সেটা বাইরে প্রকাশ পেল। ছোটবেলাকার ফ্যাশন, স্কুল ডেজের ফ্যাশন সম্পর্কে আমাদের দর্শক বন্ধুদের যদি কিছু বলেন। স্কুলের ছবি এবং কলেজের ছবিটা এরকম ছিল যে সারাদিন আমি মাঠে বেরিয়ে বেড়াতাম, এক হাঁটু কাদা। আমার বাবার বন্ধুরা সব জিজ্ঞেস করতেন যে কি করে পরীক্ষায় পাশ করে। তো সেই রকমই আমার পোশাক ছিল, প্রায় সব সময় আমি প্যান্টস পরেছি। তখনও জিন্সের চলনটা এত হয়নি, তবে খেলাধুলোর জন্য প্যান্টস এবং বিশেষ করে পাঞ্জাবি, খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি আমার খুব প্রিয় ছিল। আর এছাড়া অন্য যে সাজগোজ, মানে কোনো দুল পরা বা সঙ্গে হার বা অন্য সাজগোজ, সেগুলো তো বললাম, সেগুলো সব ভেতরে ভেতরে ছিল। আমার মনে হলো যে আমার মনে হতো যে আমি যদি আরেকটু দেখতে ভালো হতাম তাহলে এগুলো পরতাম, কিন্তু তখন ওগুলো পরা হয়নি। আচ্ছা স্বাগতা দি, সেই সূত্রে আসি, এখন আপনি কি ধরনের পোশাক পরতে ভালোবাসেন? ভালোবেসেছি সবসময় শাড়ি। তখন শাড়ির থেকে আমার মনে হতো যে আমার প্যান্টস পরলে ভালো দেখায়, যার জন্য প্যান্টস পরা, এবং কিছুটা দরকারের জন্য, প্রয়োজনে পরতাম। কারণ তখন খেলাধুলোর সঙ্গে বেশি যোগাযোগ ছিল। আমি টেবিল টেনিস এবং ক্রিকেটটা রেগুলার খেলেছি, সেটা কলেজ পর্যন্ত তো বটেই। তবে একটা জিনিস হচ্ছে, ইউনিভার্সিটিতে পড়তেও আমার মনে আছে আমি প্যান্টস আর পাঞ্জাবি পরে কলেজ যেতাম, কিন্তু কোনো বিশেষ অনুষ্ঠানে অবশ্যই শাড়ি, এবং নিজেকে খুব বদলে ফেলতে পারতাম। সেটা আমার এখনও সেই মানে অভ্যেসটা আছে। কারণ এখনও যখন বিদেশ যাই, যখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেই, তখন কিন্তু সেই প্যান্টস এবং কোনো একটা বেশ ভালো দেখতে পাঞ্জাবি বা শার্ট পরে যাই। এবং তাতে আমার মনে হয় কি, সেই সময় আমি কনফিডেন্স মানে কি, শাড়ি পরে চলাফেরা করার যে মানে সহজ একটা ভাব, সেটা আমার প্যান্টস পরলে আমার মনে হয় আমি বেশি দৌড়াদৌড়ি করতে পারছি। আবার শাড়ি পরে ঠিক সেই রকম কিন্তু মনোভাবটা হয় না, মানে মানসিকতাটা কিন্তু একটু পরিবর্তন হয়। আবার সালোয়ার কামিজ পরতে যে খুব একটা ভালোবাসিনি তা নয়, তবে শাড়ি এবং প্যান্টসের থেকে সেটা কম। আচ্ছা স্বাগতা দি, আপনার ফ্যাশন, মানে আপনি যে ধরনের শাড়ির কথা এতক্ষণ বলছিলেন, যে ধরনের শাড়ি পরতে ভালোবাসেন, যেটা আপনার ওয়ার্ড্রোব বলা যেতে পারে, সেটা একটু আমাদের দর্শক বন্ধুদের দেখাবো। যেমন ধরুন এই শাড়িটা, এই শাড়িটার সম্বন্ধে একটু দর্শকদের বলবেন। এইটা যে ধরনের শাড়ি, আমি অনুষ্ঠানের সময়, প্রোগ্রাম করার সময় এরকম শাড়ি পরতে ভালোবাসি মানে এখন খানিকটা আমার একটা সংস্কার হয়ে গেছে বলতে পারো। অফ হোয়াইট বা সাদা, তার সঙ্গে লাল বা মেরুন বা মেজেন্টা পার, মানে লালের যত রকম শেডস হয় আর কি। তো এইরকম শাড়ি পরতে আসলে মনে হয় যে আমি যখন প্রোগ্রাম করি, অনুষ্ঠান করি, তখন মনে করি পুজো করতেই বসি। তো পুজো করার সময় আমার মাকে, কাকিমাকে, আমাদের বাড়িতে কালী পুজো হতো ছোট্টবেলা থেকেই, তো সেখানে দেখেছি পুজোর সময় ঠিক এরকমই পড়তে। তার জন্য আমি যখন গানের অনুষ্ঠান করি, তখন ওই পুজোর ব্যাপারটা আমাকে এড়িয়ে যায় না, মানে আমি এড়াতে পারি না আর কি। এবং আমার ধারণা যে এরকম শাড়ি পরলেই আমি সব থেকে বেশি কনসেন্ট্রেট করতে পারবো, যে যার জন্য আমি অফ হোয়াইট বা ঘিয়ে, এবং এই রঙগুলো, এই কম্বিনেশনগুলো কিন্তু আমি বলবো ভীষণ ফ্যাশনেবল, মানে দেখতে এত সুন্দর লাগে। মানে আপনি যখন কোনো স্টেজে, মঞ্চে উঠে প্রোগ্রামটা করছেন, মানে গানটা গাইছেন, তখন কিন্তু এটা আপনার সৌন্দর্যের ওপর আরেকটা অন্য মাত্রা এনে দেয় আমি বলবো। কারণ সাদা সবসময় প্রত্যেককেই ভালো লাগে। এই সাদা লাল ছাড়া আপনি অন্য কি ধরনের রং পরতে ভালোবাসেন? আমি অনেক রকমের রঙই পরি, কিন্তু সাদা আর অফ হোয়াইট তার সঙ্গে লাল কম্বিনেশন, এটা আসলে আমার মনে হয় এটা ভীষণ নিবেদনের রং। নিজেকে নিবেদন করলে মনে হয় এই রংটা, আর যার জন্য এখন অভ্যেস হয়ে গেছে, সব সময় আমি অনুষ্ঠান করতে গেলে এরকম পরি। তাছাড়া আমার অবসেশন আছে ব্লু, নীল রং আমাকে অসম্ভব টানে। মানে সেটা নীলের যে কোনো রকমের শেড, মানে আকাশি নীল থেকে শুরু করে ঘন নীল, ময়ূরকণ্ঠী নীল, নেভি ব্লু। তবে আমি অনুষ্ঠানে কখনো কালো রং আমার খুব প্রিয়, কিন্তু আমি কালো অনুষ্ঠানে কখনো পরি না। অন্য কোথাও বেড়াতে গেলে বা অন্য কারো অনুষ্ঠান শুনতে গেলে পরি। কোথাও সংস্কার কাজ করে? সংস্কার না, আমি কালো আমার শরীরে থাকলে আমি কনসেন্ট্রেট করতে পারি না, মানে অনুষ্ঠান করতে অসুবিধা হয়, অন্য কোনো ক্ষেত্রে কিন্তু অসুবিধা হয় না। কিন্তু কালো ভীষণ ভালো লাগে আপনার। তো আমাদের এই নীল আর কালো আপনার দুটো কালেকশন কিন্তু দেখাবো আমাদের দর্শক বন্ধুদের। যেমন
ধরুন এই শাড়িটার ব্যাকগ্রাউন্ডটা একটু বলবেন। এই শাড়িটা একটা মুর্শিদাবাদি সিল্ক। এই সিল্কের সঙ্গে একটা ডাই করা হয়েছে, ভারী সুন্দর। দেখো নীলের ওপরে একটা লক্ষ্মীর পায়ের চিহ্ন, তার মানে আমাদের নিজস্ব ঐতিহ্য এই শাড়িটার মধ্যে ফুটে উঠেছে। আর এই শাড়িটার সঙ্গে একটু মুক্ত পরলে বোধহয় ভালো লাগবে, তাই এখানে সাদা রয়েছে নীলের সঙ্গে। তাই আমার মনে হয় যে একটুখানি হালকা মুক্তোর মানে ঝোলাও হতে পারে, বা গলার সঙ্গে লাগা যে মুক্তোর একটা সেট, সেটা পরলে খুব ভালো দেখাবে। আর আগে যে শাড়িটা দেখালাম তার সঙ্গে এই রকম ধরনের গয়না আমি পরি, মানে যেটা একটু সোনার, অনেক সময় সোনার গয়নাও পরি, কিন্তু সোনার গয়না ছাড়া একটু এই লাল পুঁথি দেওয়া, বিটস দেওয়া এরকম গয়না, বা একটু মানে যেগুলো আমাদের মায়ের বিয়ের সময় যেরকম গয়না, তবে কি যেটা এই গয়না যেটা দেখা যাচ্ছে আমার মায়ের বিয়ের গয়না ঠিক এরকম ছিল, তো সেই কারণে এরকম গয়না পরি। আমার খুব ভালো লাগে তিরুপতির, মানে তিরুপতি আছে এরকম কোনো লকেট বা গয়নার। আমি সাউথ ইন্ডিয়ান শাড়ি পরতে ভীষণ ভালোবাসি। দিদি, আমরা সাউথ ইন্ডিয়ান সিল্ক দেখলাম, আপনার মুর্শিদাবাদি সিল্ক দেখলাম, এবার একটু অন্য ধরনের শাড়ি আমরা দেখাবো আপনারই কালেকশন থেকে আমাদের দর্শকদের। যেমন ধরুন এই ঢাকাইটা কি জামদানি? শাড়িটা ঢাকাই জামদানি, তবে এই শাড়িটা কিন্তু আমাদের বাংলার, এটা ঢাকাই মানে এটা আমাদের এখানকার ঢাকাই শাড়ি। আর এটা এই কালোর ওপরে একেবারে ঘন জরির কাজ করা আছে। আর এইরকম ধরনের শাড়ির সঙ্গে এরকম সোনার গয়না বা সোনার রং করা ইমিটেশন জুয়েলারি, এরকম দুল। আর আমি বড় পাশা ধরনের দুল, আমার ধারণা বড় পাশা আমাকে স্যুট করে। সেই পুরনো গয়না, সেই পুরনো সাহাজার ফ্যাশন কিন্তু ফিরে আসছে, দেখুন। সেটা তো বদলায় না, তবে আমি ঝোলা দুল, বড় কানবালা ধরনের দুল আমি একটু অ্যাভয়েড করি, আমার ধারণা আমাকে কম মানায়, তাই যত বড়ই হোক বেশ বড় বড় পাশা পরি। বাহ, খুব সুন্দর। আর এই শাড়িটা কি অনেক পুরনো আপনার কালেকশনে? আমার পুরনো মানে আমি আসলে এত শাড়ি পাই আমার অসংখ্য ভক্তবৃন্দ এবং আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছ থেকে অনেক সুন্দর। যেমন আমি এমন একটা উপহার পেয়েছি এবার আমার জন্মদিনে, কালী পুজোর আগের দিন আমি দক্ষিণেশ্বর কালী মন্দির থেকে মায়ের পরা একটা শাড়ি উপহার পেয়েছি। মানে এটা কি করে সম্ভব হলো? মানে আমিও সেটা জানি না কি করে সম্ভব, মানে এর তো কোনো ব্যাখ্যা নেই, কিন্তু এটাই আমার মনে হয় এবছরের আমার শ্রেষ্ঠ উপহার। আর কি অন্য ধরনের পোশাক আপনি পরতে ভালোবাসেন, বা শাড়ির মধ্যেও একটু অন্য ধরনের অফবিট, এখন তো ডিজাইনার ওয়্যারও খুব চলছে, বা মিক্স অ্যান্ড ম্যাচ, এরকম কিছু পছন্দ করেন? হ্যাঁ, আমি তো বুটিকের শাড়ি ভীষণ পরি, মাবেশার শাড়ি পরি, আমি পরে আছি মাবেশার শাড়ি, এরা ভীষণ ভালো, খুব চওড়া পাড়ের সঙ্গে খুব সুন্দর কম্বিনেশন, ভারী সুন্দর আঁকা বা অন্য ধরনের। আর আমি যেটা পরতে ভালোবাসি সেটা শ্রাবস্তির, মানে চৈতালিদি আমার খুব প্রিয় মানুষ। শ্রাবস্তির শাড়ির একটা বিশেষত্ব আছে, শ্রাবস্তির শাড়ি বিশেষ করে ভীষণ আমার মনে হয় রবীন্দ্রনাথের যে আঁকাগুলো ছিল সেইটার উপরে চৈতালিদি ভারী সুন্দর কাজ করেছে, শ্রাবস্তি খুব সুন্দর কাজ করেছেন। রবীন্দ্রনাথের যে আঁকা মানে যেগুলো ভীষণ গভীর, খুব ঘন রং দিয়ে, আমার মনে আছে আমি একটা সালোয়ার কামিজ কিনেছিলাম শ্রাবস্তি থেকে, সেটা ভারী সুন্দর সবুজ এবং হলুদ, এবং তার সঙ্গে রবীন্দ্রনাথ এঁকেছেন কালো লম্বা একটা ফিগার, যেটা ভীষণ একটা গভীরতার কথা বলে। আচ্ছা স্বাগতিদি, আপনি তো ফ্যাশনের পরিবর্তনের কথা বললেন, তারপর এই অলৌকিক ঘটনাগুলো বললেন, মানে ঘটনা যেগুলো আপনার জীবনে হচ্ছে, তার সঙ্গে আমাদের প্রত্যেকেরই একটা কিউরিওসিটি খুব কাজ করে, সেটা হচ্ছে আপনার এই টিপ, এটার কিন্তু কোনো পরিবর্তন নেই। এই টিপটার পেছনে রহস্যটা যদি একটু বলেন আমাদের। রহস্য বললেই সেটা ঘনীভূত করতে ইচ্ছে করে, তবে বলেই ফেলি, এটা বলেছি অবশ্য এর আগে অনেকবারই। সেটা হচ্ছে যে এই টিপের অভ্যাস ছিল বেশ কিছুদিন আগে থেকে, তখন স্নান করার পরেই যখন আমার একটু প্রাত্যহিক পূজার ব্যাপার থাকে, আর তখন সেই টিপটা আমি না দেখে পড়তাম, যার জন্য একটু স্মাজ করে দেওয়া হতো এবং টিপের ঠিক নির্দিষ্ট কোনো আকার নেই। তো তারপরে দেখলাম যে আমি নিজেও আয়নায় যখন নিজেকে দেখি, ওই টিপটা ছাড়া আমার ভীষণ নিজের অস্বস্তি হচ্ছে, অর্থাৎ আমার কনফিডেন্সটা বাড়ছে, আত্মবিশ্বাস বাড়ছে। মঞ্চে গান গাইবার সময় কি আরো সেটা পারে এই টিপটা থাকলে? না, সেটা মঞ্চের জন্য না, সেটা আমাকে মানুষজন যখন দেখেন তখন সব মানে সেটা সব সময়ের জন্যই। কিন্তু এই টিপটা এখন শুনি সবাই বলেন যে আমাকে ভালো দেখায়, অর্থাৎ এটা তো ফ্যাশন না, এটা আমার স্টাইল। এটা স্টাইল।
আচ্ছা, এর সঙ্গে আমাদের দর্শক বন্ধুদের জন্য ফ্যাশন না হোক, স্টাইলের ব্যাপারে যদি কোনো মেসেজ থাকে সেটা যদি দেন। ফ্যাশন আসে, ফ্যাশন যায়, সব মেয়েই চায় তাকে সুন্দর দেখাক, আর স্টাইল কিন্তু বদলায় না। স্টাইল বদলায় না, ফ্যাশনের সঙ্গে সঙ্গে স্টাইল এক জায়গাতেই থাকে, আর স্টাইল বলে আমি ঠিক এরকমটাই থাকতে চাই, এটাই আমার নিজস্ব রূপ, নিজস্ব চেহারা। রবীন্দ্রনাথের কথায় তোমায় সাজাবো যতনে কুসুম রতনে, কেউরে কঙ্কনে কুসুম চন্দনে সাজাবো তোমাকে। তো মেয়েরা তো নিজেই নিজেকে সাজায়, তাই ফ্যাশনের সঙ্গে তালে তাল দিয়ে স্টাইলটি ঠিক রাখলেই মনে হয় তাকে সবচেয়ে সুন্দর দেখাবে, তাই না? কেশনগর অর্থাৎ কিনা কৃষ্ণনগরের মশাদের কিন্তু একসময় খুব দুর্নাম ছিল। তাই হয়তো এক বিশিষ্ট ছড়াকারের কলমে উঠে এসেছিল এই পংক্তিটি, মশাই দেশান্তরী করলো আমায় কেশনগরের মশাই। কিন্তু শুধু কেশনগর নয়, আজকে সারা দেশের মশাদেরও কিন্তু এই দুর্নাম রয়েছে। গলা ব্যথা, মাথা ব্যথা, গা হাত পা যন্ত্রণা, কাঁপুনি দিয়ে জ্বর। নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি রোগের কথা বলছি, ম্যালেরিয়া। আজকে আমরা ম্যালেরিয়া নিয়ে আলোচনা করব, কিন্তু আমরা বেশি ভীত ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া নিয়ে। তাই মেইনলি ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া নিয়ে আলোচনা করতে আমাদের সামনে এসছেন বিশিষ্ট জেনারেল মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর সুমন মুখার্জি। ডক্টর মুখার্জি নমস্কার। নমস্কার। ডক্টর মুখার্জি, এখন তো ম্যালেরিয়ার প্রকোপটা ভীষণই বেড়েছে, কিন্তু ম্যালেরিয়ার জ্বর আর নর্মাল সর্দি কাশির জ্বরের তফাৎটা কোথায়? না, আসলে সাধারণ সর্দি কাশি জ্বর, তাতে যেটা আমরা দেখি যে নাক দিয়ে জল পড়া, গলা খুসখুস করা, গলায় ব্যথা হওয়া, একটু কাশি হওয়া, এগুলোই। ম্যালেরিয়াতে সাধারণভাবে এগুলো পাওয়া যায় না, কিন্তু তা বলে এগুলো শুধুমাত্র সর্দি কাশির জ্বর নিয়েও কিন্তু ম্যালেরিয়া প্রেজেন্টেশন করতে পারে। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে এক ধরনের ম্যালেরিয়া, বিশেষ করে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়াই, সে কিন্তু একদম কাশি নিয়ে, গলা ব্যথা নিয়ে প্রেজেন্ট করছে। এটা কি সবসময় সত্যি যে কাঁপুনি দিয়ে জ্বর এলেই ম্যালেরিয়া? আচ্ছা, এটা সাধারণভাবে আমরা যা বইয়ে যা পড়ে থাকি যে ম্যালেরিয়ার একটা ক্লাসিক্যাল একটা উপসর্গ আছে। সেটা হচ্ছে প্রথমে প্রচণ্ড ঠান্ডা দিয়ে একটা প্রচণ্ড ঠান্ডা লাগা, তারপর জ্বর আসা, এবং জ্বরের পরে সেটা ঘাম দিয়ে ছেড়ে যাওয়া। কিন্তু এই যে ক্লাসিক্যাল, অর্থাৎ এই যে আমাদের যে ক্লাসিক্যাল যে উপসর্গ, এটা কিন্তু আমরা খুব কম পেশেন্টের মধ্যেই পাই। আচ্ছা, হ্যাঁ, তার ফলে যেটা প্রথম দিকে আমরা ম্যালেরিয়ার জ্বর, নিজের থেকে ছেড়ে যাওয়া জ্বর পাই, জ্বর চলছে এরকমও পাই। আবার কাঁপুনি দিয়ে যদি জ্বর আসে, হ্যাঁ, সেটা সাধারণত দেখা যায় যে ম্যালেরিয়া কয়েকদিন হয়ে যাওয়ার পর কাঁপুনি দিয়ে জ্বর আসে, এবং সেটা কিন্তু ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার ক্ষেত্রে কম আসে। আচ্ছা। এবং কাঁপুনি দিয়ে জ্বর এলেই যে তার মানে যে ম্যালেরিয়া, তাও নয়। এবার ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া প্রশ্নে আসি। আচ্ছা, নামকরণটা এরকম হলো কেন, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া? ম্যালেরিয়া কেন হয়? মশা কামড়ালে ম্যালেরিয়া হয়। যে কি মশা কামড়ালে? অ্যানোফিলিস মশা কামড়ালে। কি অ্যানোফিলিস মশা? স্ত্রী অ্যানোফিলিস মশা কামড়ালে আমাদের ম্যালেরিয়া হয়। এবার স্ত্রী অ্যানোফিলিস মশার যে কামড়ালে তাতে কি ম্যালেরিয়া সবসময় হবে? তা তো নয়। স্ত্রী অ্যানোফিলিস মশার লালাগ্রন্থিতে যদি ম্যালেরিয়ার জীবাণু থাকে তাহলেই ম্যালেরিয়া হতে পারে। এবং স্ত্রী অ্যানোফিলিস মশার লালাগ্রন্থিতে ম্যালেরিয়ার জীবাণু তার মানে একরকম নাও হতে পারে। সাধারণভাবে আমরা 4 ধরনের ম্যালেরিয়া পাই। তার যে ভাইভাক্স, ফ্যালসিপেরাম, ওভেলি এবং ম্যালেরি। ওভেলি এবং ম্যালেরিয়াকে আমরা বাদ দিলাম, তার কারণ এগুলো আমাদের দেশে হয় না বললেই চলে। আচ্ছা। প্লাজমোডিয়াম ভাইভাক্স ম্যালেরিয়া, যা সাধারণ ম্যালেরিয়া, এটাই হচ্ছে সবচেয়ে বেশি আমাদের দেশে হয়। আর তারপরে থাকে ফ্যালসিপেরাম ম্যালেরিয়া। এই যে ফ্যালসিপেরাম ম্যালেরিয়া, এই ফ্যালসিপেরাম ম্যালেরিয়াটাই আমরা বলি ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। তার মানে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া বলতে আমরা বুঝি যে ম্যালেরিয়া যেটা ফ্যালসিপেরাম, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম জীবাণুর জন্য হয়ে থাকে, সেটাকে আমরা ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া বলছি আমরা। আচ্ছা, এরপর বলছো যেটা নামকরণের ব্যাপারটা, কেন ম্যালিগন্যান্ট বলছি। যে ম্যালিগন্যান্ট কথার একদম বাংলা অর্থ যেটা, সেটা হচ্ছে প্রাণনাশক। ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা না করা হয়, তাহলে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া মানুষকে মারতে পারে, অর্থাৎ মানুষের মৃত্যু হতে পারে বলে এটাকে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া আমরা বলছি। প্রাণনাশক বলেই আমরা এই নামটা দেয়া হয়েছে। বলছি আমরা। আচ্ছা,
ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার সিমটমসগুলো কি? আমরা বুঝবো কি করে যে এটা নর্মাল ম্যালেরিয়া না ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া? মানে তুমি যেটা বলছো যে ভাইভাক্স ম্যালেরিয়া না ফ্যালসিপারাম ম্যালেরিয়া, এই তো? দেখো, ভাইভাক্স ম্যালেরিয়া, ফ্যালসিপারাম ম্যালেরিয়া দুরকম ম্যালেরিয়াই কিন্তু একই উপসর্গ নিয়ে আসতে পারে। অর্থাৎ শুধুমাত্র জ্বর হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, এই শুধুমাত্র, হ্যাঁ। কিন্তু যদি কিছু কিছু আমরা যেটাকে বলি অ্যাটিপিক্যাল ফিচার্স, হ্যাঁ, অর্থাৎ কিছু উপসর্গ যেগুলো সাধারণভাবে দেখা যায় না, সেগুলো যদি আমরা পাই, তাহলে আমরা কিন্তু ভাববো যে এটা ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া কিনা। যেমন কোনো পেশেন্টের অর্থাৎ রোগীর জ্বর এলো, জ্বর হওয়ার পর তার ভুল বকতে শুরু করলো, তা আস্তে আস্তে সে অজ্ঞান হয়ে যাচ্ছে, তার খিঁচুনি হচ্ছে, এগুলো যদি থাকে তাহলে আমাদের কিন্তু ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া আমরা ভাববো আমরা, হ্যাঁ। কিন্তু খুব ডেফিনিট ভাবে আমরা, অর্থাৎ একদম পরিষ্কারভাবে আমরা উপসর্গ দিয়ে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া আর সাধারণ বা ভাইরাস ম্যালেরিয়াকে আমরা কিন্তু পার্থক্য করতে পারবো, আলাদা করা যাবে, পার্থক্য করতে পারবো না আমরা। আচ্ছা, রক্ত পরীক্ষা নিয়ে নানান মতভেদ আছে। জ্বর হলেই কি সেই সময় ব্লাড টেস্ট করলে তবে ধরা পড়বে, অন্য সময় পড়বে না, এরকম কি কোনো ব্যাপার আছে? এই যে ধারণাটা, এই ধারণাটা শুধুমাত্র সাধারণ মানুষের মধ্যে নেই, হ্যাঁ। এই ধারণাটা আমরা যারা ল্যাবরেটরিতে যারা ব্লাড টানে, হ্যাঁ, তাদের মধ্যে এই ধারণাটা আছে। আমাদের আগে ধারণা ছিল যে শুধুমাত্র জ্বর যখন হবে তখন যদি আমরা স্লাইড তৈরি করি তাহলে আমরা ম্যালেরিয়া পাবো, অন্য সময় পাওয়ার চান্সটা কম। কিন্তু এই ধারণা সম্পূর্ণ বদলে গেছে। যদি সত্যি ম্যালেরিয়া হয়ে থাকে, আপনার জ্বর থাকুক বা না থাকুক, যাই হোক না কেন, আপনি যে কোনো সময় যদি ঠিকভাবে পরীক্ষা করেন তাহলে ম্যালেরিয়া আপনি পেতে পারেন। কিন্তু একটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে একটা কোনো স্লাইড করে আমি কিন্তু বুঝতে নাও পারি যে ম্যালেরিয়া আছে কিনা। কারণ এটা নির্ভর করে যে ম্যালেরিয়ার জীবাণুর এক ব্লাডে কতটা, অর্থাৎ রক্তে কতটা ঘনত্বতে আছে, কতটা পরিমাণে আছে। কম পরিমাণে থাকলে আমরা একটা স্লাইডে না পেতেও পারি আমরা। এই ধরনের ম্যালেরিয়া শরীরে কি কি ক্ষতি করতে পারে? ম্যালেরিয়ার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, অর্থাৎ ম্যালেরিয়ার যে জীবাণুর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা শরীরের ছোট ছোট রক্তনালীগুলোর মধ্যে আটকে যায় এবং আটকে থেকে যেটা করে যে রক্তনালীগুলোর যে খাদ্য সরবরাহের যে ক্ষমতা সেটা নষ্ট করে দেয়। তার ফলে মস্তিষ্ক, হৃৎপিণ্ড, যকৃৎ, বৃক্ক সমস্ত কিছুই কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায় যদি চিকিৎসা ঠিক সময়ে করা না হয়। তার ফলে মস্তিষ্কের জন্য আমরা সেরিব্রাল ম্যালেরিয়া হয়ে যায়, তার জন্য খিঁচুনি, অজ্ঞান এসব হয়ে যায়। যকৃৎ যদি খারাপ হয়ে থাকে তাহলে জন্ডিস হচ্ছে, বৃক্ক যদি খারাপ হয়ে থাকে তাহলে কিডনি ফেলিওর যেটাকে আমরা বলি সেটা হচ্ছে, এবং এরকমভাবে হৃৎপিণ্ডে যদি হয়ে থাকে তাহলে হৃৎপিণ্ডে পাম্পিং অ্যাকশন কমে যাচ্ছে, এমনকি ফুসফুসেও সে এফেক্ট করে দিয়ে হঠাৎ করে প্রচণ্ড শ্বাসকষ্ট তৈরি করে এবং সেই ক্ষেত্রে মৃত্যুর চান্স খুব বেশি। আচ্ছা, ক্লোরোকুইনে অনেক সময় দেখা যায় যে ঠিক মতো কাজ হচ্ছে না, এটা কেন? আমাদের দেশের যে অবস্থা তাতে কিছু কিছু ক্ষেত্রে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া ক্লোরোকুইনে আমাদের রেজিস্ট্যান্ট হয়ে গেছে, অর্থাৎ ক্লোরোকুইন কাজ করছে না। সেসব ক্ষেত্রে কিন্তু আমাদের ক্লোরোকুইন যখন কাজ করে না তখন আমরা কুইনিন কিংবা আরও যে নতুন কিছু ওষুধপত্র আছে সেই ওষুধপত্র আমরা ব্যবহার করি। অনেক ধন্যবাদ ডক্টর মুখার্জি। কিন্তু ডক্টর মুখার্জিকে ছাড়ার আগে আরেকটা রিকোয়েস্ট করব, আপনি যদি একটু আমাদের দর্শকদের পরামর্শ দেন যে কিভাবে নিজেদের বাঁচিয়ে রাখতে পারে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া থেকে। যেটা করা উচিত সেটা হচ্ছে যে বাড়ি খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, অতি অবশ্যই যেটা যে মশারি ব্যবহার করা। মশা কামড়ায় মোটামুটিভাবে একদম সন্ধ্যে 7টা থেকে সকাল 5টার মধ্যে। তারপরে মশারি যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা ম্যালেরিয়া সংক্রমণ থেকে অনেকটা বাঁচতে পারি। কিছু কিছু ক্ষেত্রে যে মসকিউটো রিপেলেন্ট যেগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি, কিন্তু মসকিউটো রিপেলেন্টের অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সেগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, বিশেষ করে যাদের অ্যাজমা কিংবা অন্য কোনো রোগ আছে। শুনলেন তো, মসকিউটো রিপেলেন্ট থেকে মশারি কিন্তু বেশি উপকারী মশার হাত থেকে বাঁচার জন্য। আজ তাহলে চলি, পরে দেখা হবে, নমস্কার। নমস্কার, আমি কাঞ্চনা আপনাদের সঙ্গে আড্ডা মারতে আবার হাজির হয়েছি। স্বামী স্ত্রীর মধ্যে সারা সপ্তাহ দেখা নেই, দুজনেই নিজের কাজ নিয়ে ব্যস্ত। বাড়ির কর্তা ফ্যামিলির লোকজনকে সময় দিতে পারেন না, তাই একমাত্র ভরসা বলতে এই উইকেন্ডের মাঝে মধ্যে রাত্রির ডিনার। আর সেই ডিনারটা যদি রেড হট চিলি পেপারে হয় তাহলে ফ্যামিলির অন্যান্যদের গোসা ভরা মুখটা বোধহয় হাসিতে পরিণত হয়। তাই আজকে আমি চলে এসেছি এখানে, আলাপ করব এখানকারই কর্ণধারদের সঙ্গে। আসুন আমার সঙ্গে আড্ডা মারতে মারতে আপনারাও দেখে নিন আপনারা এখানে কি কি রেসিপি পেতে পারেন। আমরা এখন কথা বলবো রেড হট চিলি পেপারে দুজন ডিরেক্টরের সঙ্গে, অসীম এবং ভারত। হ্যালো ভারত।
ফাইন। অসীম, আচ্ছা এবার প্রথমেই আপনারা আমাকে বলুন যে রেড হট চিলি পেপার কতদিন আগে রেস্টুরেন্টটা আপনারা ওপেন করেছিলেন এবং আপনারা দুজনই কি ডিরেক্টর আছেন নাকি আরও কেউ আপনাদের সঙ্গে ইনভলভ আছে? এই রেস্টুরেন্ট আরম্ভ হয়েছিল 4 বছর আগে, দ্যাট ইজ 20th of September, অ্যান্ড দিস 20th of September আমরা 4 বছর কমপ্লিট করলাম। আমাদের আসিম, অ্যাপার্ট ফ্রম আসিম, আমার সঙ্গে আরেকটা পার্টনার আছে, তার নাম হলো মানস বড় ঠাকুর। ওর শরীর খারাপ হচ্ছে, তার জন্য আসতে পারলো না। আচ্ছা, এই ধরনের একটা চাইনিজ রেস্টুরেন্ট হট করে খোলার চিন্তা মাথায় এলো কি করে? মানে অন্য কোনো বিজনেস নয় কেন, হঠাৎ এটাই কেন? অ্যাকচুয়ালি আমরা প্রফেশনালি ট্রেন্ড কোয়ালিফাইড রেস্টুরেন্টের আছি। আমরা আগে তাজ বেঙ্গলে কাজ করতাম, তারপরে একটা আমাদের ড্রিম ছিল কি একটা রেস্টুরেন্ট নিজেই করবো। অ্যান্ড ভারত ইউজ টু বি দ্য শেফ ইন চার্জ অফ শিনওয়াজরি, দ্যাটস আ ভেরি পপুলার রেস্টুরেন্ট ইন তাজ বেঙ্গল। We along with আমি আর মানস দুজনেই সার্ভিস সাইড লোক করতাম। উই 3 ফ্রেন্ডস, আমার একটা ড্রিম ছিল কি নিজে একটা কিছু করবো। So finally 4 years back আমরা একটা ডিসাইড করেছি that we will get into our restaurant business and we started off. It was actually a dream. আচ্ছা, আরেকটা কথা ভারত, এই বাঙালিদের একটা চাইনিজ খাবারের প্রতি দেখা যাচ্ছে প্রত্যেক দিন একটা আর্জটা বাড়ছে চাইনিজ খাবারের প্রতি, মানে চাইনিজ রেস্টুরেন্টে ভিড় উপচে পড়ে উইকেন্ডে, যেটা দেখা যায়। এটা কারণটা কি তুমি মনে করো? মানে কন্টিনেন্টাল অ্যান্ড অন্যান্যরা তো নর্থ ইন্ডিয়ান তো আছেই, ওরাও ফেভারিট, কিন্তু চাইনিজটার এত পপুলারিটি হওয়ার কারণ? এটা আপনি নোট করবেন, কলকাতায় যত বাঙালি রেস্টুরেন্ট আছে তার থেকে বেশি চাইনিজ রেস্টুরেন্ট আছে। So and chili chicken and chow mein, which is very popular in Calcutta, apart from their own Bengali cuisine, তার জন্য like everybody prefers Chinese food. When you say Chinese food, chili chicken and chow mein, এটা প্রথম জিনিস মনে আসে। আচ্ছা, শহরে তো এত চাইনিজ রেস্টুরেন্ট আছে, কিন্তু আপনাদের রেস্টুরেন্টের স্পেশালিটিটা কি? মানে কেন এটা এত পপুলার? আমাদের মেইন ইউএসপি যা হচ্ছে ইজ দ্য কাইন্ড অফ ফুড দ্যাট আমরা প্রিপেয়ার করি, তৈরি করি, এটা অন্যভাবে আছে, এটা ডিফারেন্ট আছে। ক্যান্টনিজ অ্যান্ড শেজওয়ান, যেটা হচ্ছে খুবই পপুলার কলকাতার মধ্যে। কেন কি আজকালকার লোকটা অনেকরা হেলথ কনসিয়াস হয়ে গেছে, সেই জন্য ক্যান্টনিজ খুবই পপুলার হয়ে যাচ্ছে, যা অন্য অন্য রেস্টুরেন্টে দিচ্ছে, অবশ্যই দিচ্ছে, বাট আমরাও চেষ্টা করছি একটু ভালোভাবে প্রিপেয়ার করা। কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটা ডিফারেন্ট ফ্রম দ্য 5-star কাইন্ড অফ ব্যাকগ্রাউন্ড অ্যান্ড দোজ কাইন্ড অফ ফুড, যা অন্য জায়গাটা একটু পাওয়া যাচ্ছে না, যা শুধু 5-starই পাওয়া যাচ্ছে, সেই রকম রেট এভরিবডি কান্ট অ্যাফোর্ড। সো আমরা এটা চেষ্টা করি একটা মাচ মোর রিজনেবল রেটে সবাইকে একটা দিতে চেষ্টা করেছি, সেটা আমাদের একটা পপুলারিটি আছে, বিকজ দ্যাটস দ্য রিজন কাইন্ড অফ ইউ বিকাম মোর পপুলার অ্যান্ড ইটস লাইক লিটল ডিফারেন্ট। Why red hot chili pepper, the name? No, the name because that's the first restaurant which we coming up with. We were thinking of a lot of name of the restaurants and all. Bharat suggested black pepper. Someone is suggesting a yellow river and all. So we decided to keep something different name altogether. So that's how all of a sudden it struck together. We struck, why not keep red hot chili pepper? And it's more catchy also. So, and shobai pochondo kore. And that's how it struck. And now I believe it's become very popular with the people across the city. এটা আমি এখন খাচ্ছি ভেজিটেবল, মিক্স ভেজিটেবল উইথ নান স্টাইল। যারা ননভেজ খান না তার জন্য এটা খুব টেস্টি লাগবে। বাবার এটা কি? এটা তো লবস্টার উইথ হট গার্লিক সস, পুরো ফ্যামিলি হয়ে যাবে সব এক প্লেটে। দেখি তো আমার জিভে জল চলে আসে, আপনাদেরও চলে আসবে, আর খুব শিগগিরই খেতে চলে আসুন এখানে। দাঁড়ান খেয়ে দেখি কিরকম। আমি আর আপনাদের সঙ্গে এখন আড্ডা মারতে পারবো না, আমাকে এত ভালো ভালো ডিশ এক্ষুনি খেতে হবে। সুতরাং খুব শিগগিরই দেখা হচ্ছে, ভালো থাকবেন, এখানে খুব শিগগিরই খেতে আসুন। ততক্ষণের জন্য নমস্কার। এসে গেছি আমি মনামি নারীর রান্নাঘর নিয়ে, একটা নতুন ধরনের রান্না নিয়ে। আর আমার সঙ্গে আছেন মিস্টার আর মনোগরণ, মিস্টার আর মনোগরণ। আচ্ছা, আপনি আমাদের আজকে নতুন কি রান্না শেখাচ্ছেন? আমি আপ্পাম উইথ ভেজিটেবল স্টু বানাবো। এটা কি কোনো সাউথ ইন্ডিয়ান? সাউথ ইন্ডিয়ান, এই কেরালা ডিশ আছে, ফেমাস ডিশ আছে। শুরু করি, কি কি লাগছে একবার দিন। আলু লাগছে, ক্যারেট, কলিফ্লাওয়ার, অনিয়ন, গোলমরিচ, দালচিনি, ইলাচি, কাঁচা লঙ্কা, আদা, বিনস, नारियल तेल, शुगर और कॉर्नफ्लोर, करी पत्ता,
नारकेल दूध और नून। আচ্ছা आगे ये सब्जीগুলো দিয়ে একটু বয়েল করতে সিদ্ধ করতে আচ্ছা হবে। কোনো তেল কোনো তেল কিছু কিছু লাগবে না নেই। ফুলকপি ফুলকপি আলু আলুগুলো খুব ছোট ছোট করে কাটা ফুলকপিও তাই গাজর গাজর খুব ছোট ছোট করে কাটা বিনস বিনস এক বাটি মতো পেঁয়াজ 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 এটা কতটা আছে এটা হবে 50 গ্রাম দুটো পেঁয়াজ দুটো পেঁয়াজ ছোট ছোট করে কাটা আদা কাঁচা লঙ্কা আদা ছোট ছোট করে কাটা আর কাঁচা লঙ্কা তাই আদা এক চামচ এক না চামচ না এমনি তো একটা Taste আদা অনুযায়ী। একটা আদা চারটে লঙ্কা একটা আদা আর চারটে লঙ্কা কুচি করে কাটা এটা আর জল দিয়ে এটা সিদ্ধ করতে হবে। আচ্ছা জল দিয়ে সেদ্ধ করতে হবে মানে এটা জলটা কতটা জল লাগবে বেশি জল দিতে হবে না। এক কাপ মতো হলে হয়ে যাবে এটা সিদ্ধ করার জন্য বেশি জল থাকতে দরকার নেই। দেখুন এটা সিদ্ধ হবে। এটা কতক্ষণ সময় লাগবে এটা লাগবে 7 থেকে 8 মিনিট। মিস্টার মনোহর এটা বোধহয় হয়ে গেছে দেখুন একবার এটা হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে না সেদ্ধটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমাকে নারকেল দুধ দিতে হবে এটাতে হ্যাঁ এটাতে নারকেল দুধ এটা নারকেল দুধ আছে। আচ্ছা নারকেল দুধটা কিভাবে তৈরি করেছেন কিভাবে এই নারকেল দুধ এমনি রেডিমেড পাউডার পাচ্ছে দোকানে ওটা নিতে পারবেন না হলে নারকেলটা ভেঙে পাউডারটা নিয়ে কি কিসের সাথে মিশিয়ে নিতে হবে কিসে না এমনি জল দিয়ে গুলে নিতে হবে আর না হলে যদি তৈরি না হলে নারকেলটা ভেঙে জল দিয়ে মিক্সিতে পিষিয়ে এটা স্টেন করবে। আচ্ছা বাড়িতেও তৈরি করা যায় কিনতেও পাওয়া যায় সেটাকে খালি একটু জলে গুলে নিলেই হবে। তো আমি নারকেল দুধ দিচ্ছি। কতটা আছে নারকেল দুধ এটা আছে আপনার দুটো নারকেল দুধ আছে। দুটো নারকেল এই মধ্যে আপনাকে একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি। কর্নফ্লাওয়ার এই জন্য কর্নফ্লাওয়ার না দিলে নারকেল দুধ দিয়েছি না ওটা দুধটা ওই জন্য একটু গ্রেভিটা ঠিকঠাক থাকার জন্য কর্নফ্লাওয়ারটা নিয়ে একটু জলে গুলে মিশিয়ে দিতে হবে। দুধ আর নারকেল দুধ আর কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কতক্ষণ রাখতে হবে 5 মিনিট বাস এটা বয়েল হলে বাস আর কিছু করতে হবে। আচ্ছা খালি ওটা দিয়ে দেওয়া হ্যাঁ বাস অল্প সুগার দিতে হবে এটা ঝাল হবে না মিষ্টিও হবে না আচ্ছা নর্মাল হবে। এটা ফুটছে বাস হয়ে গেছে। আচ্ছা এটা এর মধ্যে একটু নামিয়ে রেখে নারকেল দুধ দিয়ে যে নারকেল তেল দিয়ে তড়কা দিতে হবে। একটু নারকেল তেল দিচ্ছে। এই নারকেল তেলের ব্যাপারটা যেটা নারকেল তেলটা খুব সাউথেই ইউজ করা হয় না সাউথ কেরালা ডিশ এটা আমার দেশে এই তেলটা ইউজ করে এটার জন্য। আচ্ছা এই নারকেল তেলটা স্পেশালি ওখানে ইউজ করা হয়। তো গোলমরিচ দালচিনি ইলাচি একটু একটু করে নারকেলের একটা খুব ভালো গন্ধ আছে সেটাও কিন্তু বেরোচ্ছে এখানে নারকেল তেল দেওয়া হয়েছে আর এখানে তো দুধটা আছে নারকেলের দুধটা আছে এটাতে একটা ভালো গন্ধ। এটা কারি লিভ কারি পাতা অল্প অল্প বাস। আচ্ছা আপনি মোটামুটি কতদিন ট্রেনিং নিয়েছিলেন আমি এখন 15 বছর হয়ে গেছে। 15 বছর হয়ে গেছে তো আপনি আপনার ট্রেনিং যেটা হয়েছিল আগে সেটা কোথায় হয়েছিল দিল্লি আন্ধ্রা গেস্ট হাউসে আমার ট্রেনিং হয়েছিল 86 থেকে 93 তক। আচ্ছা তারপরে 93 তে আমি 2003 तक 10 साल কলকাতা তাজ বেঙ্গল হোটেলে কাজ করেছি। আচ্ছা এখন আমি আছি ইন্ডিয়া গেট গণেশ চন্দ্র অ্যাভিনিউ 69। আচ্ছা তাহলে আপনি অনেক দিন বেশ 10 বছর তো কলকাতায় ছিলেন তো কলকাতায় থেকে আপনার কেমন লেগেছে কলকাতাতে খুব ভালো লাগছে ওই জন্য আমি কলকাতায় আছি। আমি আছি আমার বাড়ি আছে মাদ্রাস আচ্ছা মাদ্রাস সিটিতে আছে কিলপাকম আমার বাড়ি আছে। আমি এখন কলকাতা ভালো লেগেছে বলে আমি এখানে আছি। আচ্ছা তো আমার ভেজিটেবল স্টুটা রেডি ওটা করে এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি নামানোর পর বাস।
প্রথমটা এই কড়াইতে বানাতে হবে। এই কড়াই এখানে কলকাতার মধ্যে পাবে না আপনাকে, এটা সাউথে পাবে। হ্যাঁ, এখানে এই কড়াই না হলে ননস্টিক কড়াই এমনি এখানে কোনো দোকানে পেয়ে যাবে, ও কড়াইতে বানাতে পারবে। এই আপনটা হবে এর সাইডে হবে আপনার ক্রিস্প দোসা মতন, আর মাঝখানে হবে ইডলি মতন। আচ্ছা, আর এইটা কেন গরম করা? এটা গরম না করলে এর সাইডে ক্রিস্প আসবে না। ও আচ্ছা, এটা এখানে মাঝখান থেকে স্টিম বেরোবে, স্টিম বেরোবে, ও স্টিমটাকে এটা খেয়ে নেবে। আচ্ছা, মানে এইটা গরম করে তারপর ঢাকা দিয়ে দিতে হবে। আচ্ছা, না হলে জল পড়ে যাবে। আচ্ছা, এটা ঢাকনা এমনি দিলে জলটা পড়ে যাবে। আচ্ছা, এটা কি দিয়ে তৈরি করা হচ্ছে? এটা এমনি আতম চাল দিয়ে আমি কালকে পিষে রেখেছি। আতম চাল কালকে পিষে একদিন আগে পিষে রাখতে হবে। হ্যাঁ, পিষে রাখতে হবে। পিষে তারপরে যখন বানাবেন 24 আওয়ার্স পরে, তারপরে একটু নুন, একটু ইস্ট, একটু সুগার আর একটু নারকেল দুধ, এটা মিলিয়ে বানাবেন। আচ্ছা, এটা মোটামুটি 1 হাতা মতন লাগবে। তো সেটাকে নিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সারা কড়াইটার গায়ে এটা মাখিয়ে নিতে হবে। মাঝখানে ইডলি মতন হবে, আচ্ছা, সাইডে দোসা মতন। আচ্ছা, এটা ঢাকা দেবার পর কতক্ষণ লাগে সময়? 1 মিনিট। 1 মিনিটেই হয়ে যায়। আচ্ছা, এটা মানে সাউথে এটা কি একদম শুধু খাওয়ারই একটা প্রিপারেশন নাকি কিছু দিয়ে খাওয়া যায়? না না, এটা ভেজিটেবল দিয়ে স্টু দিয়ে তো খেতে পারবে। এটা সকালবেলা, এটা ডিনারে খেতে পারবে। সকালবেলা না তো ডিনারে খাওয়া যাবে। আচ্ছা, ক্যালকাটার লোকজন আপনি যখন তাজ বেঙ্গলে ছিলেন এই খাবারটা কেমন খেত, কেমন চাহিদা ছিল? অনেক তো মারওয়াড়িরা অনেক খায় ওখানে। আচ্ছা, সব যে আসবে আপম ভেজিটেবল। এখানে আমার ইন্ডিয়া গেটে অনেক লোক পছন্দ করে, অনেক লোক বলবে আমাকে আপম ভেজিটেবল, সবাই পছন্দ করে। নন স্পাইসি আছে এটা। হ্যাঁ, এটা স্পাইসি হবে না। আচ্ছা, এটাকে চারপাশ দিয়ে এরকম চামচ বা কিছু দিয়ে তুলে নিতে হবে। দেখুন আপমটা ভীষণ সুন্দর দেখতে লাগছে। এরপর আপনি খেয়ে দেখুন। টেস্ট করব না, চামচ দিয়ে। সঙ্গে ভেজিটেবল স্টু দিতে হবে। আমার কিন্তু ভীষণ ইন্টারেস্টিং লাগছে ব্যাপারটা। খেয়ে দেখুন। এটা বাচ্চারা খেতে পারবেন, স্পাইসি হবে না, ঝাল হবে না একদম। ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে, নারকলের জন্যই মনে হয় স্পেশালি গন্ধটা বেরোচ্ছে না? ভীষণ সুন্দর খেতে হয়েছে। ভেজিটেবল স্টু তৈরি করতে লাগছে নারকলের দুধ, চিনি, নুন, গাজর, বিনস, আলু, ফুলকপি, আস্ত গোলমরিচ, কারি পাতা, কর্নফ্লাওয়ার, আদা ও কাঁচা লঙ্কা এবং নারকেল তেল। সমস্ত সবজিগুলোকে একসঙ্গে সেদ্ধ করুন সামান্য নুন দিয়ে। সেদ্ধ করা সবজিগুলোর মধ্যে নারকেল দুধ দিয়ে দিন। এবার একটি প্যানে নারকেল তেল নিন। তেল গরম হলে তাতে গোলমরিচ, এলাচ, দারচিনি, কারি পাতা দিয়ে একটু ভাজুন। এরপর এতে সবজির মিশ্রণটি দিয়ে দিন। চালের মিশ্রণের সাথে ইস্ট, চিনি, নুন এবং নারকেল দুধ মেশান। এরপর একটা বিশেষ কড়াই অল্প আঁচে বসান এবং আপ্পাম তৈরি করুন। ভেজিটেবল স্টু এর সাথে পরিবেশন করুন। আপনারা তো দেখলেনই, আমার মনে হয় দেখেই আপনাদের আমার মতনই ভীষণ ইন্টারেস্টিং লেগেছে। এতক্ষণ রেসিপিটাও লিখে নিয়েছেন।
আজকের অনুষ্ঠানের প্রথমেই আমি পড়ে শুনিয়েছিলাম আপনাদের সমরেন্দ্রবাবু চিঠি। উনি আমাদের লিখেছিলেন কৃষ্ণনগর নদিয়া থেকে। সমরেন্দ্রবাবু, আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং আজকাল আমাদের এরকম অনেক চিঠি আসছে।